সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের আর্থিক জীবনটাকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা টনি রবিন্সের সেই বিখ্যাত ফ্রেমওয়ার্কটা দেখব আর জানব কিভাবে এই টাকার খেলাটাতে একজন বিজয়ী হওয়া যায়। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করি। আচ্ছা, শুরুতেই নিজেদের একটা খুব সহজ কিন্তু বেশ গভীর প্রশ্ন করা যাক। প্রশ্নটা হলো, আমি কি শুধুই একজন কনজিউমার বা ভোক্তা, নাকি একজন ইনভেস্টর বা বিনিয়োগকারী? শুনতে অবাক লাগলেও আর্থিক সাফল্যের আসল চাবিকাঠিটা কিন্তু এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে। এই যে দেখুন, দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা কি পরিষ্কার, তাই না? একদিকে আছে কনজিউমার মাইন্ডসেট, যাদের এই মানসিকতা, তারা মনে করে টাকা যেন তাদের জীবনে এমনি এমনি আসে যায়, এর উপর তাদের কোনো কন্ট্রোল নেই। আর অন্যদিকে আছে ইনভেস্টর মাইন্ডসেট, তারা ঠিক এর উল্টোটা ভাবে। তারা বলে আমি টাকাকে আমার জন্য কাজ করায়। এই যে দৃষ্টিভঙ্গির বদলটা, এটাই কিন্তু আসল খেলা। আর এখানেই আমরা আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে চলে আসছি, আর সেটা হলো একজন ইনভেস্টর হওয়ার সিদ্ধান্ত নেওয়া। মানে একদম সচেতনভাবে এই সিদ্ধান্তটা নেওয়া যে আজ থেকে আমি শুধু একজন কনজিউমার থাকব না, আমি একজন ওনার, একজন ইনভেস্টর হব। তো এই সিদ্ধান্তটা কাজে পরিণত করা যাবে কিভাবে? প্রথম কাজটাই হলো নিজের আয়ের একটা নির্দিষ্ট অংশ সেভিংস আর ইনভেস্টিংয়ের জন্য একেবারে আলাদা করে ফেলা। এটাকে অনেকটা নিজের ভবিষ্যতের জন্য নিজেকেই দেয়া একটা বাধ্যতামূলক ট্যাক্স হিসেবে ভাবা যেতে পারে, যা একদিন অবিশ্বাস্য রিটার্ন দেবে। আর হ্যাঁ, এই কাজটা যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো, কারণ ইনভেস্টিংয়ের দুনিয়ায় সময় কিন্তু সবচেয়ে শক্তিশালী একটা অস্ত্র। কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ম্যাজিকটা তো এখানেই, যেখানে আপনার জমানো টাকা নিজেই আরও টাকা তৈরি করতে শুরু করে, আর সময়ের সাথে সাথে সেটা একটা পাহাড়ের মতো বড় হতে থাকে। আচ্ছা, সিদ্ধান্ত তো নেওয়া হলো। এবার তাহলে দ্বিতীয় ধাপ, আর সেটা হলো এই খেলার নিয়মকানুনগুলো খুব ভালোভাবে জেনে নেওয়া। কারণ যে কোনো খেলায় নামার আগে তার নিয়ম না জানলে জেতা তো প্রায় অসম্ভব, তাই না? তাই আর্থিক জগতে একজন আউটসাইডার না থেকে একজন ইনসাইডার হয়ে উঠতে হবে। আর নিয়মকানুন জানার প্রথম স্টেপটাই হলো চারপাশে ছড়িয়ে থাকা ভুল ধারণা বা মিথগুলোকে চেনা। দেখুন তো, এই কথাগুলো খুব পরিচিত লাগছে না? যেমন এক্সপার্টরা ঠিক বলে দিতে পারে কখন মার্কেটে টাকা ঢালতে হবে, বা আমাদের ফি তো খুবই কম। এগুলো হলো সেই সব মিথ যেগুলো ইনভেস্টার্সদের সবচেয়ে বেশি কনফিউজড করে আর দিন শেষে তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন হলো, সঠিক পরামর্শের জন্য কার উপর ভরসা করা যায়? এই একটা শব্দ একদম মাথায় গেঁথে নিন, ফিডুশিয়ারি। একজন ফিডুশিয়ারি অ্যাডভাইজার আইনত তার ক্লায়েন্টের সেরা স্বার্থে কাজ করতে বাধ্য, নিজের লাভের জন্য নয়। এই পার্থক্যটা জানাটা আর্থিক সুরক্ষার জন্য যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। আর এর গুরুত্বটা অমূল্য, কারণ এই যে হিডেন ফি আর কমিশন, এগুলো হলো ইনভেস্টমেন্ট রিটার্নের সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। হয়তো শুরুতে এগুলোকে 1 বা 2% মতো খুব ছোট মনে হতে পারে, কিন্তু লম্বা সময় মানে কয়েক দশক ধরে এই ছোট ছোট ফিগুলোই চক্রবৃদ্ধি হারে আমাদের কষ্টার্জিত টাকার একটা বিশাল অংশ নীরবে শেষ করে দেয়। এবার আসা যাক আমাদের 3 নম্বর ধাপে। এই খেলাটাকে উইনেবল মানে জেতার মতো একটা জায়গায় নিয়ে আসতে হবে। কিন্তু কিভাবে? খুব সিম্পল, নিজের স্বপ্নগুলোর একটা দাম ঠিক করে। যখন আর্থিক লক্ষ্যগুলো আর শুধু স্বপ্ন থাকবে না, বরং সুনির্দিষ্ট সংখ্যায় চলে আসবে, তখনই বোঝা যাবে যে বিজয়টা আসলে কতটা দূরে বাঁক আছে। এই লক্ষ্যগুলোকে সাজানোর একটা চমৎকার উপায় হলো বাকেট সিস্টেম। মানে নিজের টাকাগুলোকে কয়েকটা আলাদা আলাদা পাত্র বা বাকেটে ভাগ করে ফেলা। যেমন একটা থাকবে সিকিউরিটি বাকেট, যেখানে থাকবে নিরাপদ অ্যাসেটগুলো। আরেকটা হলো রিস্ক বা গ্রোথ বাকেট, যেখানে থাকবে হাই রিটার্ন অ্যাসেট। আর সবশেষে একটা ড্রিম বাকেট, যেটা দীর্ঘমেয়াদী স্বপ্নগুলো পূরণ করার জন্য। আসল আইডিয়াটা হলো পুরো জার্নিটাকে সহজ করে তোলা। যখন একটা বিশাল আর্থিক লক্ষ্যকে ছোট ছোট অ্যাচিভেবল মাইলস্টোনসে ভাগ করে নেওয়া হয়, তখন পুরো ব্যাপারটা কি অনেক বেশি বাস্তবসম্মত মনে হয়, আর এতে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা দারুণ মোটিভেশনও পাওয়া যায়। এবার আমরা একটা খুবই ইন্টারেস্টিং পার্টে চলে এসেছি, আমাদের 4 নম্বর ধাপ, সেরাদের কাছ থেকে শেখা, বা বলা যায় দ্য বিলিয়নার্স প্লেবুক।
এখানে আমরা দেখব বিশ্বের সবচেয়ে সফল ইনভেস্টরদের স্ট্র্যাটেজিগুলো আসলে কতগুলো সহজ মূলনীতির ওপর দাঁড়িয়ে আছে, যেগুলো যে কেউই ফলো করতে পারে। আর এই নীতিগুলো কি? শুনলে অবাক হবেন যে এগুলো আসলে খুবই সহজ। ১. আরও বেশি সেভ করুন আর সেই বাড়তি টাকাটা ইনভেস্ট করুন। ২. আরও বেশি আয় করুন আর সেই বাড়তি টাকাটাও ইনভেস্ট করুন। ৩. সিস্টেম্যাটিক্যালি ফি আর ট্যাক্স কমান। ৪. আরও ভালো রিটার্নের খোঁজ করুন। আর ৫. লাইফস্টাইলটাকে এমনভাবে সাজান যা আপনার আর্থিক লক্ষ্যকে সাপোর্ট করে। এই বিখ্যাত উক্তিটা সফল ইনভেস্টিংয়ের মূল মন্ত্রটাকে একেবারে নিখুঁতভাবে বলে দেয়। সেরা বিনিয়োগকারীরা কিন্তু বিশাল লাভের পেছনে দৌড়ানোর আগে নিজেদের মূলধন বা ক্যাপিটাল রক্ষা করার ওপর সবচেয়ে বেশি জোর দেন, কারণ তারা জানেন বড় ক্ষতি এড়িয়ে চলতে পারাটা বড় লাভ করার চেয়েও অনেক বেশি জরুরি। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট ডিসিশন কোনটা? উত্তরটা হলো অ্যাসেট অ্যালোকেশন বা সম্পদ বন্টন। মানে একেবারে সহজ ভাষায় বলতে গেলে সব ডিম এক ঝুড়িতে না রাখা, নিজের টাকা স্টক, বন্ড বা রিয়েল এস্টেটের মতো বিভিন্ন ধরনের অ্যাসেটে ভাগ করে রাখা। কেন? কারণ এতে ঝুঁকিটা অনেক কমে যায়। একটা খাতে লস হলেও অন্যগুলো পোর্টফোলিওকে একটা ব্যালেন্স দেয়। তাহলে এই মাস্টার ইনভেস্টরদের কাছ থেকে মূল শিক্ষাটা কি? সারমর্মটা হলো তারা সেটার উপরই ফোকাস করে যেটা তারা কন্ট্রোল করতে পারে। তারা খুব স্মার্টলি তাদের ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করে, আর সবচেয়ে বড় কথা, মার্কেটের হাজারো ওঠানামার মধ্যেও তারা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেয় না, বরং ধৈর্য ধরে আর ডিসিপ্লিনড থাকে। আর এই সবকিছুই আমাদের এই জার্নির একদম শেষ এবং সবচেয়ে অর্থপূর্ণ ধাপে নিয়ে আসে। এটা হলো উদ্দেশ্য নিয়ে সম্পদ তৈরি করা। এর মূল মন্ত্রটা খুবই সহজ কিন্তু গভীর। কাজটা করুন, জীবনটাকে উপভোগ করুন, আর যা পেয়েছেন তা অন্যের সাথে শেয়ার করুন। এই আইডিয়াটা কিন্তু পুরো আলোচনাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। এখানে বলা হচ্ছে সম্পদের আসল লক্ষ্য শুধু টাকা জমানো নয়, বরং সেই টাকাকে একটা অসাধারণ কোয়ালিটির জীবন তৈরি করার টুল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করা। সোজা কথায় টাকাটা আসলে জীবনকে পুরোপুরি উপভোগ করার জন্যই। তাহলে এই টাকার খেলায় জেতার আসল মানেটা কি দাঁড়ালো? প্রথমত, অর্থকে ব্যবহার করে জীবনকে একদম পরিপূর্ণভাবে যাপন করা। দ্বিতীয়ত, একটা উদ্দেশ্যপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা। আর সবশেষে এটা বোঝা যে অন্যের জীবনে কন্ট্রিবিউট করার মধ্যেই আসল এবং দীর্ঘস্থায়ী আনন্দটা লুকিয়ে থাকে। আর এটাই আমাদের একটা শেষ ভাবনার দিকে নিয়ে যায়, যা শুধু পার্সোনাল ফাইন্যান্সের চেয়েও অনেক বড়। এটা হলো ব্যক্তিগত লেগেসি বা উত্তরাধিকারের প্রশ্ন। একবার ভাবা যাক তো, যদি এই খেলায় জেতা যায় তাহলে আমরা কি শেয়ার করতে চাইব?